হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই হরর স্টেশনে। আমি স্টেশন মাস্টার শুভজিৎ। আজ যে ভয়ের সফরে আপনাদের নিয়ে যেতে চলেছি তা থেকে আপনারা এটা বুঝতে পারবেন যে অজানা কোনো জিনিস বা কোনো সত্তা যা এই পৃথিবীর আড়ালে লুকিয়ে আছে তার ব্যাপারে বেশি জানতে চাওয়া বা তাকে বিরক্ত করা কোনোটাই আপনার জন্য ভালো নয়। কে বলতে পারে আপনার বেশি কৌতূহল আপনার প্রাণ সংশয়ের কারণ হয়ে উঠতে পারে। আজ গল্প পাঠে আমি শুভজিৎ। আশা করছি আপনাদের আজকের এই ভয়ের সফর ভালো লাগবে। সফর শুরুর আগে আপনাদের জীবনে যদি এরকম কোনো ভয়ের মুহূর্ত হয়ে থাকে যা আজও আপনার মনে পড়লে সেই ভয়টা ফিরে আসে, বা আমাদের মধ্যে অনেকেই গল্প শুনতে ও লিখতে ভালোবাসে, কিন্তু জীবনের ব্যস্ততায় সেই গল্পগুলো ডায়েরির পাতায় বন্দী হয়ে থেকে যায়। আপনাদের কাছেও যদি এরম অজানা ভয়ের গল্প থাকে তাহলে আপনারা সেই গল্প আমাদের পাঠাতে পারেন এই মেল আইডিতে। আপনাদের সেই গল্প আমরা তুলে ধরব আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের নাম দিয়ে। গল্প শুরু করার আগে তাড়াতাড়ি ওই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে এই ভয়ের সফরের টিকিটটা কেটে ফেলুন। কি কেটে নিয়েছেন তো টিকিটটা? চলুন তবে শুরু করা যাক আজকের এই ভয়ের যাত্রা। শুরু হচ্ছে আমার লেখা প্রথম গল্প, বেশি কৌতূহল ভালো নয়। গল্প পাঠে আমি শুভজিৎ। শহরের এই ব্যস্ত জীবন থেকে কিছুটা মুক্তি পাওয়ার আশায় প্রাথমিক স্কুলের শিক্ষক অরবিন্দ চ্যাটার্জি এবং তার স্ত্রী নিরুপমা চ্যাটার্জি এসছেন এক প্রত্যন্ত গ্রাম হরিপুর। গ্রামের পরিবেশ অত্যন্ত সুন্দর, মনোরম পরিবেশ, পাখিদের ডাক, মাটির গন্ধ। এরম পরিবেশের জন্যই তো ওই ইট পাথরের জঙ্গল থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন অরবিন্দ, আর সাথে খুব কম খরচেই পেয়ে গেলেন একটা বড় বাড়ি। গ্রামের অনেকেই সেই বাড়িটা কিনতে বারণ করেছিল তাকে। পুরনো দিনের বাড়িটির ব্যাপারে অনেক কিছুই এই গ্রামে শোনা যায়। একটি ধনী পরিবার থাকতো সেই বাড়িতে, তাও আজ থেকে প্রায় 90 বছর আগে। কিন্তু একটা রাতের পর সেই পরিবারের কোনো চিহ্ন পাওয়া যায় না। তারা কোথায় কেউ জানে না। সবাই বলে তাদের আত্মা আজও বন্দী আছে ওই বাড়িতেই। কিন্তু সবই পুরনো দিনের কথা, আর অরবিন্দ পুরনো দিনের কথা পাত্তা দেয় না। সে বাড়িটি কিনে ফেললেন। অরবিন্দ এমনি খুব সাহসী মানুষ, ভূত বা অলৌকিক কোনো ব্যাপারেই তার কোনো বিশ্বাস নেই। তাই একটু জেদ আর কৌতূহলের বশেই সেই বাড়িটি কিনে ফেললেন তিনি। তার স্ত্রী নিরুপমা দু একবার বারণ করলেও তিনি তারপরে আর কিছু বলেননি, কারণ তিনিও জানেন অরবিন্দের জেদের কথা। বাড়িটির অবস্থা বলতে গেলে বলাই বাহুল্য যে অনেক বছর পরিত্যক্ত অবস্থায় থাকার পরেও আশ্চর্য ব্যাপার, সেই বাড়িটির এমন কিছু স্বাস্থ্যক্ষয় হয়নি। শুধুমাত্র জানলার কাঁচগুলো ঝরে পড়েছে, আর সময়ের সাথে পা মিলিয়ে বেড়ে উঠেছে আগাছা আর ধুলোর আস্তরণ। আর সামনের কিছু জায়গায় দেওয়ালে ফাটল ধরেছে। অনেক কম খরচে এত বড় একটা বাড়ি পেয়ে যাওয়ায় অরবিন্দ খুব খুশি। বাড়িটা বেশ অনেকটা বড় জায়গা জুড়ে আর খুব নিরিবিলি পরিবেশের মধ্যে একা দাঁড়িয়ে আছে। বাড়ির পিছনে আছে একটা বাগান, আর তারপরেই একটা বিশাল পুকুর। মোট কথায় যেমন পরিবেশ অরবিন্দ চেয়েছিল সেরকমই পেয়েছে। বাড়ির নামের জায়গায় লেখা ড্রিম হাউস। সত্যি বলতে অরবিন্দের সত্যি এটা ড্রিম হাউসই বলা চলে। আজ 1 সপ্তাহ হয়েছে অরবিন্দ ও তার স্ত্রী নিরুপমা এই বাড়িতে বসবাস শুরু করেছে। অরবিন্দ সেই বাড়ির নাম বাংলায় রেখেছে স্বপ্ননীড়। বেশ ভালোই কাটছিল স্বামী স্ত্রী মিলে দিনগুলো। তার স্ত্রী নিরুপমা আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিল তাদের স্বপ্ননীড়কে। আগাছার জঞ্জাল ছড়িয়ে তিনি বানাতে চান তার সুন্দর বাগান। ইতিমধ্যে গ্রামে অরবিন্দর নাম হয়েছে মাস্টার মশাই। সবাই তাকে মাস্টার বলেই ডাকে। কিন্তু গ্রামের বয়স্ক মানুষ যখন তাকে বারবার সাবধান করতে থাকে, অরবিন্দের কৌতূহল তত বাড়তে থাকে। এর মধ্যেই অরবিন্দ ঠিক করে বাড়ির মেরামতের কাজ শুরু করতে হবে। তো আর কি, যা ভাবা সেই কাজ। শুরু হলো বাড়ির মেরামত। কিন্তু আশ্চর্য ব্যাপার, গ্রামের কেউই রাজি নয় সেই বাড়িতে কাজ করতে। অগত্যা তাকে লোক আনাতে হয় শহর থেকে। খুব নির্বিঘ্নেই বাড়ির কাজ শেষ হয়। আবার নিজের সৌন্দর্য আর আভিজাত্য ফিরে পেয়েছে স্বপ্ননীড়।
কিন্তু কাজের সময় অরবিন্দ জানতে পারে তাদের বাড়ির পশ্চিম প্রান্তে একটা দেওয়াল অস্বাভাবিকভাবে বাড়ির পশ্চিম প্রান্তটাকে আড়াল করে রেখেছে। তখন অরবিন্দ অতটা গা না করলেও পরে সেই ব্যাপারটা নিয়ে তার কৌতূহল বাড়তে থাকে। সে যত সেই ব্যাপারে ভাবতে থাকে তত অনুভব করে একটা অমোঘ টান সেই রহস্যের প্রতি। আজ এই ব্যাপারটা সে তার স্ত্রীকে জানায়। তার স্ত্রী তাকে বারণ করে এই ব্যাপার নিয়ে ভাবতে। দুজন মানুষের জন্য এত বড় বাড়িও নেই, পশ্চিম প্রান্তে কি আছে তার জন্য সেই দেওয়ালটাকে ভাঙার কোনো দরকার নেই। কিন্তু অরবিন্দ তার ভাবনা চিন্তাকে আটকাতে পারে না। একদিন অরবিন্দ উপরে চিলেকোঠায় কিছু বাক্সবন্দি নথি খুঁজে পায়, আর সাথে পায় একটি ডায়েরি ও একটি পরিবারের ছবি। ছবিতে যিনি আছেন তিনি সেই সময়ের মালিক, তার স্ত্রী, পুত্র, কন্যা ও পুত্রের স্ত্রী, আর আছে মেয়েটির হাতে একটি পুতুল। ডায়েরিটা তুলে নিয়ে পড়তে শুরু করলো অরবিন্দ। ডায়েরিটি লিখেছেন সেই সময়ের মালিক মনোময় সিংহ রয়। তিনি লিখছেন, আজ তার যত্নে গড়া পরিবার শেষ হতে চলেছে। নিজের জীবনের বিনিময় হলেও তিনি চেষ্টা করবেন তার পরিবারকে রক্ষা করার। এটি তার শেষ লেখা। তিনি জানিয়েছেন তার সবটুকু দিয়ে তিনি বন্দি করবেন ওই শয়তানকে ওই পশ্চিম প্রান্তের ঘরে। সে সাক্ষাৎ মৃত্যু, কেউ তাকে শেষ করার ক্ষমতা রাখে না। আর শেষ লেখা, কেউ যদি সেই পশ্চিম প্রান্তের ঘর খোলে তাহলে এক ভয়ঙ্কর কালো রাত নেমে আসবে সেই মানুষ আর এই গ্রামের জীবনে, যা কোনোদিন শেষ হবে না। মৃত্যু দূত হয়ে সে বিচরণ করবে এই গ্রামের বুকে। এই সব পড়ার পর অরবিন্দ কিছুটা হেসে উঠল, আর তিনি হাসতে হাসতে বললেন, আমিও দেখি এই মৃত্যুদূত কে। অরবিন্দ মনস্থির করল সেই পশ্চিম প্রান্তের ঘর খুলবে, দেখবে এই সব সত্যি নাকি গুজব। যথারীতি এই সব সে তার স্ত্রী নিরুপমাকে জানায় না। রাতের খাবার শেষ করে শুয়ে পড়ে। কিছু সময় পর হঠাৎ অরবিন্দের ঘুম ভেঙে যায় একটা শব্দে। মাঝে মাঝে কি যেন লাঠি ঠুকছে। সেই শব্দ অনুসরণ করে অরবিন্দ এগিয়ে যায়। দরজা খুলে নিচে আসতেই সে দেখতে পায় একজন সাদা ধুতি পাজামা পরে ভদ্রলোক পায়চারি করছে। তার হাঁটা চলায় আভিজাত্যের ছাপ স্পষ্ট। অরবিন্দ ডেকে উঠলেন, আপনি কে? কাকে চাই? এই কথা শুনেই ভদ্রলোক অরবিন্দের দিকে ঘুরে তাকান, আর সাথে সাথেই অরবিন্দ কিছুটা আশ্চর্য হয়ে যায়। এই তো সেই লোক যাকে আমি ছবিতে দেখেছি, শ্রী মনোময় সিংহ রয়। কিছুক্ষণ ওইভাবে তাকিয়ে থাকার পর অরবিন্দ জিজ্ঞেস করেন, আপনি এখানে কি করে এলেন? তখন মনোময় সিংহ রয় বলে ওঠেন, তুমি যা মনস্থির করছো তা ত্যাগ করো। যে কাজ তুমি করবে ভাবছো তা তোমার জীবনে মৃত্যুর ছায়া নিয়ে আসবে, আর এই গ্রামে নিয়ে আসবে এক অবিশ্রান্ত কালো রাত, যা সব শেষ করে দেবে। অরবিন্দ বলে ওঠে, আমি এইসব মানি না, আমিও দেখতে চাই কি আছে ওই ঘরে। সাথে সাথে মনোময় সিংহ রয় এক হুঙ্কার দিয়ে বলে ওঠেন, আমি তোমায় সাবধান করছি, ওই ঘর খোলার আশা ত্যাগ করো, ত্যাগ করো। এরপরেই অরবিন্দের ঘুম ভেঙে যায়। সে বিছানায় উঠে চিন্তা করে এটা কি ছিল। সে যা দেখলো সেটা কি সত্যি নাকি শুধুমাত্র মনের ভুল? এই ব্যাপারটা নিয়ে এত চিন্তা করার জন্যই কি সে এই সব দেখল? তারপর অরবিন্দ ঠিক করে সে আজই এই রহস্যের নিষ্পত্তি ঘটিয়ে ছাড়বে। আজই সে ওই ঘর খুলে দেখবে কি আছে। সকালের খাওয়া দাওয়া শেষ করে নিয়ে অরবিন্দ চলে যায় সেই পশ্চিম প্রান্তের ঘরের দিকে। ঘরটার সামনে এসে মনে মনে ভাবে আজই এই রহস্যের নিষ্পত্তি হবে, আর ঘরের সেই দেওয়ালটা ভাঙতে শুরু করে। তার স্ত্রী মাঝে একবার তাকে বারণ করলেও অরবিন্দ কোনো কথা শুনতে রাজি নয়। অনেক কষ্টে সেই দেওয়ালটা ভাঙার পর অরবিন্দ আবিষ্কার করে সেই ঘরের দরজা, যেটা অনেক মালা, সুতো ও কোনো রকম পূজা প্রক্রিয়ার মাধ্যমে বন্ধ করা আছে। উত্তেজনার বশে অরবিন্দ সেই সব দরজা থেকে খুলতে শুরু করে, কিন্তু সে যেটা দেখতে পাচ্ছিল না সেটা হলো তার বাড়ির পরিবেশ, যেটা ধীরে ধীরে বদলে যাচ্ছে ওই দরজা খোলার সাথে সাথে। কিন্তু অরবিন্দের স্ত্রী সেটা অনুভব করতে পারছিল।
যে কিছু তো হচ্ছে যা বাড়ির চারপাশের বাতাস ভারী করে তুলছে। একটা সুন্দর গ্রামের সেই সুন্দর মনোরম পরিবেশ ধীরে ধীরে কোথাও হারিয়ে যাচ্ছে, আর ধীরে ধীরে গ্রাস করছে কোনো অজানা আতঙ্ক। ততক্ষণে অরবিন্দ মোটামুটি দরজা থেকে সব সরিয়ে দরজাটা খোলার চেষ্টা করছে। অনেক বছর ধরে বন্ধ থাকায় সেই দরজাটা খুলতে তাকে বেশ বেগ পেতে হচ্ছিল, কিন্তু শেষমেশ সেই দরজাটা সে খুলে ফেলল। খুলে যা দেখল সেটা তাকে অবাক বিস্ময় হতবাক করে তুলল। সে দেখল ঘরের মধ্যে ছড়িয়ে আছে নরকরটি, পুরো দেওয়াল জুড়ে ছড়িয়ে আছে নানা রকমের আঁকিবুকি, যার কোনো মানেই সে বুঝতে পারল না। একটু এগোতেই সে দেখতে পেল নরকরটির মাঝে বসানো একটা পুতুল, যা ক্ষতবিক্ষত অবস্থায়। পুতুলটার গালে কিছু দিয়ে আঘাতের চিহ্ন, শরীরের ওপর ধুলো আর জালের আস্তরণ, আর মুখে একটা ক্রূর হাসি, যা দেখলে আচ্ছা আচ্ছা মানুষের বুকের রক্ত হিম হয়ে আসবে। আর হাতে আছে একটা চিঠি, আর তার পিছনে আছে একটা ভাঙা ভয়ঙ্কর মূর্তি। সে কিছুই বুঝতে পারল না। অরবিন্দ সাহস করে এগিয়ে যায়, কিন্তু সে এখনো জানে না সে এগিয়ে যাচ্ছে সাক্ষাৎ মৃত্যুর দিকে। অরবিন্দ এগিয়ে পুতুলটার হাত থেকে চিঠিটা নিয়ে নেয়। চিঠিটা খুলে পড়তে শুরু করে। সেখানে লেখা আছে, ধন্যবাদ আমায় এই বন্দি দশা থেকে মুক্ত করার জন্য। চিন্তা করবেন না, এই ঋণ আমি খুব তাড়াতাড়ি শোধ করে দেব, আপনাকে ও আপনার স্ত্রীকে এই জীবন থেকে মুক্তি দিয়ে। এটা পড়তেই চিঠিটা হাত থেকে পড়ে যায় অরবিন্দ। পুতুলটার দিকে তাকায়। সে দেখল পুতুলটি আরো বিশ্রী রকমভাবে হাসছে। এমন লাগছে যেন জীবন্ত, তাকে দেখেই হাসছে। চিঠিটা এমনভাবে লেখা হয়েছে যেন চিঠিটা তার জন্যই লেখা। অরবিন্দ কিছুক্ষণের জন্য হতবাক হয়ে গেল, পরক্ষণে নিজের সাহসে ভর করে চিঠিটা নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তার স্ত্রীকে এই ব্যাপারে কিছুই বলে না। তার স্ত্রী জিজ্ঞেস করলে বলে, শুধু ধুলো পড়া একটা ঘর, তাতে সেরম কিছুই নেই, ওটা বন্ধই থাক। কিন্তু অরবিন্দ ভাবতেও পারে না এরপর তার সাথে কি কি হতে চলেছে। এরপর কিছুদিন ধরে অরবিন্দ তার স্ত্রীর মধ্যে কিছু পরিবর্তন দেখতে পায়। হাসি খুশি থাকা নিরুপমা কিছুদিন ধরে খুব চুপচাপ হয়ে গেছে। তার চোখের তলায় কালি পড়েছে। মুখের সেই হাসি যা অরবিন্দকে মুগ্ধ করত সেটাও মিলিয়ে গেছে। অরবিন্দ একদিন নিরুপমাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, কিন্তু নিরুপমা কোনো উত্তর দেয় না, কথাটা এড়িয়ে যায়। সেই দিন রাতে ওরা রাতের খাবার শেষ করে শুয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে অরবিন্দের ঘুম ভেঙে যায়, আর চোখ খুলতেই সে দেখতে পায় সেই পুতুলটি তার পাশে শুয়ে সেই ভয়ঙ্করভাবে হাসছে। হঠাৎ এই ঘুমের চোখে এই দৃশ্য দেখে অরবিন্দ ছিটকে সরে যায় বিছানা থেকে, কিন্তু আচমকা আকস্মিকতাটা সামলে নিয়ে সে যা দেখে সেটা দেখে সে অবাক হয়ে যায়। নিরুপমা সেই পুতুলটাকে জড়িয়ে শুয়ে রয়েছে। এমনভাবে পুতুলটাকে জড়িয়ে রেখেছে যেন সেটা তার কত কাছের, কত দিনের সম্পর্ক পুতুলটার সাথে। অরবিন্দ সাথে সাথে নিরুপমাকে ডেকে জিজ্ঞেস করে, এই পুতুলটাকে নিয়ে তুমি কি করছো? আর নিরুপমা অসম্ভব গম্ভীরভাবে উত্তর দেয়, এটা আমার পুতুল। অরবিন্দ অবাক হয়ে যায়, কিন্তু সেই উত্তর শোনার পর কিছু বলার অবস্থায় থাকে না। পরের দিন থেকে নিরুপমা সারা দিন সেই পুতুলটাকে নিয়ে থাকতে শুরু করলো, আর তার শরীরও দিন দিন খারাপের দিকে যেতে থাকলো। এইভাবে কিছুদিন যাওয়ার পর আসলো সেই রাত। হঠাৎ একদিন রাতে অরবিন্দ চোখ খুলে এসে উঠে দেখলো নিরুপমা নেই। অবাক হয়ে অরবিন্দ ডাকাডাকি শুরু করল, কিন্তু কোনো উত্তর না পাওয়ায় বিছানা ছেড়ে সে নিচের দিকে পা বাড়াল। কিন্তু ঘর থেকে বেরিয়ে যা দৃশ্য সে দেখল সে সেটা স্বপ্নেও কল্পনা করতে পারে না। সে দেখছে নিরুপমা পুতুলটাকে চেয়ারে বসিয়ে নিজের একটা হাত কেটে বেরিয়ে আসা রক্ত পরম মমতার সাথে খাইয়ে দিচ্ছে সেই পুতুলটাকে।
ঘটনার আকস্মিকতা সামলাতে না পেরে অরবিন্দ ডেকে উঠল, নিরুপমা, কি করছো এটা? আর সাথে সাথে সে যা দেখল, ভয় না পাওয়া অরবিন্দের বুকের রক্ত হিম হয়ে গেল। কি এটা? কাকে দেখছে? মাথার চুল আলুথালু, এক হাত কেটে রক্ত ঝরে পড়ছে, চোখের কোঠরগুলো শূন্য, এক অন্ধকার গহ্বর, মুখ রক্ত শূন্য। এটা কে? এ তো আমার নিরুপমা নয়, যেন কোনো পার্থিব জগতের কেউ। শরীরটা নিরুপমার হলেও এটা নিরুপমা নয়। হঠাৎ সেই মূর্তিমান মৃত্যু ভয়ঙ্কর চিৎকার করে নিরুপমার শরীরটাকে মোচড়াতে শুরু করে। আস্তে আস্তে তুলে নিল পাশে থাকা ছুরিটা। সেটা মুখে নিয়ে উল্টো হয়ে চার পায়ে ভর দিয়ে ছুটে আসতে লাগলো অরবিন্দের দিকে, ঝাঁপিয়ে পড়ল অরবিন্দের ওপর। অরবিন্দ কোনো মতে নিরুপমার হাতটা ধরে রেখেছে, নিজের সম্পূর্ণ শক্তি দিয়েও সে নিরুপমাকে আটকাতে পারছে না, বা বলা ভালো সেই পার্থিব জগতের জীবটাকে আটকাতে পারছে না। নিজের সমস্ত শক্তি লাগিয়ে সে আটকে রেখেছে, তাকে একটু সুযোগ পেলেই অরবিন্দকে কুপিয়ে ফেলবে সেই জীব। কিন্তু হঠাৎ নিরুপমার শরীরটা নিস্তেজ হয়ে পড়ে গেল অরবিন্দের পাশে। আর অরবিন্দ দেখল ভোরের প্রথম সূর্যের আলো এসে পড়েছে নিরুপমার গায়ে। আর এই যাত্রায় অরবিন্দ রক্ষা পেল, কিন্তু তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল নিরীহ নিরুপমার এই অবস্থা দেখে। বড্ড ভালোবাসে অরবিন্দ নিরুপমাকে। মা বাবা চলে যাওয়ার পর জীবনের একমাত্র অবলম্বন ভালোবাসা সবই নিরুপমা তার জন্য। নিরুপমাকে তুলে হাতের ব্যান্ডেজ করতে করতে অরবিন্দের চোখে জল চলে আসে। আর তখনই দেখতে পায় সেই পুতুলটি চেয়ারে বসে সে শয়তানি হাসি হাসছে। সেই মুহূর্তে অরবিন্দের ইচ্ছে করে সেই পুতুলটাকে ছুঁড়ে ফেলে দিতে বা পুড়িয়ে ফেলতে, কিন্তু সে তা করতে পারে না, কারণ সে জানে নিরুপমা এর সাথে জড়িয়ে গেছে। তখন চোখের জল ফেলতে ফেলতে অরবিন্দের একটা কথা মনে পড়ে যায়। যখন সে প্রথম এই গ্রামে আসে, এই বাড়িটি কেনে, অনেকে তাকে বলেছিল, কোনো সমস্যায় পড়লে আমাদের গ্রামের পুরোহিত মশাইয়ের কাছে যাও, তিনিই উপায় বলতে পারবেন। সাথে সাথে অরবিন্দ বেরিয়ে পড়ল সেই পুরোহিত মশাইয়ের খোঁজে। গ্রামের মানুষদের থেকে পুরোহিত মশাইয়ের বাড়ির খোঁজ পাওয়া গেল। অরবিন্দ হন্তদন্ত হয়ে পুরোহিত মশাইয়ের বাড়ি গিয়ে পৌঁছল। ডাক দিল, পুরোহিত মশাই আছেন? খুব বিপদে পড়েছি পুরোহিত মশাই, একটু যদি সাহায্য করেন খুব ভালো হয়। পুরোহিত মশাই বেরিয়ে এলেন। লাল বস্ত্র পরা এক বৃদ্ধ, মুখে অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? অরবিন্দ পুরো ঘটনাটা খুলে বলে। সাথে সাথে পুরোহিত মশাই নিজের আপন খেয়ালে বলে ওঠেন, ঠাকুরদা যা বলেছে তা সত্যি হচ্ছে, সেই ভয়ঙ্কর শয়তান ফিরে এসছে। অরবিন্দ জিজ্ঞেস করল, কে পুরোহিত মশাই? তখন শান্ত কিন্তু খুব গম্ভীর গলায় পুরোহিত মশাই বলে উঠলেন, তুমি খুব ভুল করেছ, নিজের জেদের বশে ডেকে এনেছ সাক্ষাৎ মৃত্যুকে। এই বিপদ শুধু তোমার একার নয়, পুরো গ্রামের। তুমি জানো না তুমি কাকে জাগিয়েছ। অরবিন্দ অবস্থার বিপদের আশঙ্কা করে ভয়ে ভীত কণ্ঠে বলে ওঠেন, নিরুপমাকে বাঁচান পুরোহিত মশাই, ও ছাড়া যে কেউ নেই আমার। পুরোহিত মশাই বলে ওঠেন, তুমি যাকে জাগিয়েছ সে আর কেউ নয়, মনোময় সিংহের ছেলে কালীকিঙ্কর সিংহ রয়। সে মানুষ ছিল না, সে ছিল মানুষরূপী শয়তান। অসীম ক্ষমতার লোভে শয়তানের পূজা শুরু করেছে। তার বাসনা ছিল অসীম ক্ষমতা ধারণ করে সম্পূর্ণ জগতের মালিক হয়ে ওঠা। তাই সে নিজের বাড়িতে শুরু করে তন্ত্র সাধনা। ওই বাড়িতে সে শয়তানের প্রাণ প্রতিষ্ঠা করে। কিন্তু এই সাধনা শুধু সাধারণ তন্ত্র সাধনা ছিল না, সেটা ছিল আত্মা শয়তানের পায়ে সঁপে দেওয়ার সাধনা। কালীকিঙ্কর নিজের আত্মা শয়তানের পায়ে সঁপে দেওয়ার পরে অনেক শক্তির অধিকার পায়। সে যে কোনো রকম পিশাচকে সেই অন্ধকার দুনিয়া থেকে এই দুনিয়ায় নিয়ে আসতে পারে।
তার চোখ যেন শয়তান, তার হাতে স্বয়ং মৃত্যু বিরাজমান, যার উপর তার দৃষ্টি নিক্ষেপ হয় কোনো না কোনোভাবে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু তাতে সে সন্তুষ্ট না হয়ে চেয়েছিল সবচেয়ে বিশেষ শক্তি, মৃত্যুকে হারিয়ে দেবার শক্তি, অমরত্ব। কিন্তু তার দরকার ছিল একটা স্বচ্ছ প্রাণ, যার মধ্যে কোনো রকম পাপ বিরাজ করে না। আর তখনই তার কুনজর পড়ে তার বোন সুলক্ষণা সিংহ রায়ের দিকে। সেই খবর মনোময় সিংহ রায় জানার সাথে সাথে কালী কিঙ্করকে বাধা দেবার চেষ্টা করে, কিন্তু সে কোনো কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। তার কাছে সবচেয়ে বেশি দরকারই ছিল অমরত্ব। তার জন্য সে নিজের বোনকে বলি দিতেও পিছু পা হয়নি। কিন্তু মনোময় সিংহ রায় তার প্রাণের চেয়ে প্রিয় মেয়েকে তার হাতে তুলে দিতে রাজি নয়। এক অমাবস্যার রাতে কালী কিঙ্কর তার বোনের বলি দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। সেই রাতে মনোময় সিংহ রায় নিজের সমস্ত শক্তি লেঠেল কাজে লাগায় সেই কালী কিঙ্করকে আটকানোর জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। কারণ তখন কালী কিঙ্কর সাক্ষাৎ মৃত্যু, সমস্ত লেঠেল বাহিনীকে হত্যা করেছে। কিন্তু মারা যাওয়ার আগে সেই লেঠেল বাহিনী ভেঙে ফেলে সেই ভয়ঙ্কর শয়তানের মূর্তি। সেই আক্রোশে আর অমরত্বের নেশায় কালী কিঙ্কর হত্যা করে নিজের পিতা, মাতা ও স্ত্রীকে, আর তার বোনকে হাত পা বেঁধে শুইয়ে দেয় বলি স্থানে। তারপর কোনো কিছু না পেয়ে শয়তানের প্রাণ প্রতিষ্ঠা করে সেই পুতুলের মধ্যে। তারপর কালী কিঙ্কর একটা বড় খাঁড়া নিয়ে উদ্যত হয় তার বোনের মুণ্ডুচ্ছেদ করার জন্য। কিন্তু কালী কিঙ্কর যা দেখতে পায়নি তা ছিল মনোময় সিংহের ধরে তখনও প্রাণ অবশিষ্ট। মৃত্যুযাত্রী বাবা শেষ চেষ্টা করেছিল নিজের প্রাণের চেয়েও প্রিয় মেয়েকে বাঁচানো। পাশে থাকা তরোয়ালটা উঁচিয়ে ধরে এক কোপে নামিয়ে দেন কালী কিঙ্করের মাথাটা, কিন্তু শেষ রক্ষা হলো না। কালী কিঙ্করের মুণ্ডুচ্ছেদ করার সাথে সাথে তার হাতের খাঁড়াটাও নেমে আসে সুলগ্নার ওপর, আর সুলগ্নার রক্ত গিয়ে পড়ে সেই পুতুলটির ওপর। কালী কিঙ্করের যজ্ঞ সম্পূর্ণ হলেও সে অমরত্ব থেকে দূরেই রয়ে যায়। আত্মা অতৃপ্ত অবস্থায় রয়ে যায় সেই বাড়িতে। এখন তার দরকার সুলগ্নার মতোই এক নারী, যার বলি সে দিয়ে নিজের শরীর ফিরে পাবে আর সাথে পাবে অমরত্ব। এই কথা বলতেই পুরোহিত মশাইয়ের কি মনে হতে তিনি নিরুপমার জন্মের তারিখ ও সময় অরবিন্দকে জিজ্ঞেস করলেন। তারপর সেই সব মিলিয়ে তিনি দেখলেন সব কিছু মিলে যাচ্ছে হুবহু সুলগ্না সিংহ রায়ের সাথে। তখন পুরোহিত মশাই নিশ্চিত হলেন অমাবস্যায় ওই পিশাচ নিরুপমাকে বলি দেবে আর নিজের অসীম ক্ষমতার সাথে ফিরে আসবে এই ধরাধামে, শুরু করবে মৃত্যুলীলা। পুরোহিত মশাই চমকে উঠলেন। আজই তো অমাবস্যা, হাতে সময় খুব কম। উনি সাথে সাথে উঠে বললেন, আমাদের এক্ষুনি যেতে হবে ওই বাড়িতে। এই বলে পুরোহিত মশাই আর অরবিন্দ বেরিয়ে পড়ল সেই বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বাড়ির মাটিতে পা দেওয়ার আগে পুরোহিত মশাই নিজের ও অরবিন্দের দেহ বন্ধন করে নিলেন, যাতে কোনো অপশক্তি তাদের কোনো ক্ষতি না করতে পারে। তারপর তারা বাড়ির মাটিতে পা রাখলেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, বাইরে গ্রামে রোদ ঝলমলে আকাশ থাকলেও বাড়ির চারপাশে জড়ো হয়েছে ঘন কালো অন্ধকার। রোদের চিহ্ন মাত্র নেই। আবহাওয়া থমথমে, বাতাস ভারী হয়ে আছে, যেন কোনো বড় ঝড় আসার আগের মুহূর্ত। তারপর তারা বাড়িতে প্রবেশ করল, কিন্তু কোথাও নিরুপমাকে খুঁজে পাওয়া গেল। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না গেলে অরবিন্দ রীতিমতো পাগলের অবস্থা হয়েছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, সেই বৃদ্ধ পুরোহিত মশাই কেমন যেন এক তেজস্বী ব্যক্তিতে রূপান্তরিত হচ্ছেন। যত সময় ঘনিয়ে আসছে তিনি যেন প্রস্তুত হচ্ছেন শেষ যুদ্ধের জন্য। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ পশ্চিম প্রান্তের ঘর থেকে কিছু শব্দ কানে।
অরবিন্দ আর পুরোহিত মশাই দুজনেই এগিয়ে গেল সেই শব্দ অনুসরণ করে। পশ্চিম প্রান্তে সেই ঘরের সামনে গিয়ে দেখা গেল নিরুপমা সেই পুতুলটাকে পুজো করার জন্য বসিয়ে পঞ্চমন্ডির আসন বানিয়েছে, আর জোগাড় করে এনেছে মরা কাক, সদ্য নিভে যাওয়া চিতা থেকে নরকরটি, আর পাঁঠার রক্ত, আর একটি বাচ্চার হাতের কঙ্কাল হাত। বানিয়েছে যজ্ঞকুণ্ড, বলি দেওয়ার জন্য রয়েছে সিঁদুরে লিপ্ত একটি ধারালো ছুরি। সম্পূর্ণ প্রস্তুতি শেষ, এবার শুধু সময়ের অপেক্ষা। আকাশ যখন ঢেকে যাবে অন্ধকার গহ্বরে, তখন সে জাগিয়ে তুলবে শয়তানকে আর বলি দেবে নিরুপমা আত্মাকে। পুরোহিত মশাই দূর থেকে দেখে অরবিন্দকে বললেন, সময় আগত, অপেক্ষা করা মানে বোকামি। আর কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে আর নেমে আসবে অবিচ্ছেদ্য অন্ধকার। পুরোহিত মশাই অরবিন্দকে বলে উঠলেন, তোমার কাজ একটাই, এক্ষুনি যাও, রক্ষাকর্তা মা কালীর মন্দির থেকে নিয়ে এসো মাকে অর্পণ করা সিঁদুর। অরবিন্দ জিজ্ঞেস করল, কিন্তু ঠাকুর মশাই নিরুপমা? ঠাকুর মশাই বললেন, আমি থাকতে তোমার স্ত্রীর কিছু হবে না, সময় নষ্ট করো না, যাও। এই শুনতেই অরবিন্দ দৌড়ে বেরিয়ে গেল মন্দিরের উদ্দেশ্যে, আর ঠাকুর মশাই হুঙ্কার দিলেন, কালীকিঙ্কর দাঁড়াও, এ কাজ তুমি থামাও। সেই সময় পুরোহিত মশাই যেন আর সেই বৃদ্ধ নয়, বয়সের ভারে ঝুঁকে যাওয়া কোমর সোজা হয়ে দাঁড়িয়েছে। নিজের বাহু শক্ত করে লাল বস্ত্রটা ভালো করে জড়িয়ে নিয়ে এগিয়ে গেলেন তিনি। ঠিক তখন কালীকিঙ্কর ঘুরে তাকালো, হাসতে হাসতে সে বলে উঠল, তুই একটা আমায় জানিস স্বামীকে, পিশাচ সিদ্ধ কালীকিঙ্কর। পুরোহিত মশাই বলে উঠলেন, তুই যদি পিশাচ সিদ্ধ হোস, আমি মা কালীর একনিষ্ঠ ভক্ত ও পূজারী। আমার ভক্তি যদি সত্যি হয়, তবে আজ তোকে আটকাবো আমি। এই বলে পুরোহিত মশাই মন্ত্রের উচ্চারণ শুরু করলেন, আর সাথে সাথে কালীকিঙ্কর এক গগনভেদী চিৎকার করে উঠল। কিন্তু তারপরেই মন্ত্রের মাধ্যমে অন্ধকার গহ্বর থেকে ডেকে আনলো এক পিশাচকে। হঠাৎ সেই যজ্ঞের আগুন থেকে বেরিয়ে এলো এক অন্ধকার কুণ্ডলী, আর প্রহার করতে শুরু করল ঠাকুর মশাইয়ের ওপর। কিন্তু দেহ বন্ধন করে রাখার জন্য কোনো ক্ষতি সে করতে পারছে না ঠাকুর মশাই। কিন্তু কতক্ষণ? সময়ের সাথে সাথে ক্ষীণ হয়ে আসছে ঠাকুর মশাইয়ের শক্তি। এমন সময় অরবিন্দ এসে হাজির সেই জায়গায়। কিন্তু অরবিন্দ এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। সেই ভয়ঙ্কর কালো পিশাচ মূর্তি অরবিন্দের দিকে এগিয়ে যাওয়ার আগে ঠাকুর মশাই চিৎকার করে বললেন, সিঁদুরটা দাও অরবিন্দ, অরবিন্দ। সাথে সাথে অরবিন্দ সিঁদুরের কৌটোটা তুলে দিল ঠাকুর মশাইয়ের হাতে, আর ঠাকুর মশাই তার থেকে সিঁদুর নিয়ে ছুঁড়ে দিলেন পিশাচটার দিকে। সাথে সাথে সেই পিশাচ চিৎকার করতে করতে মিলিয়ে গেল ওই যজ্ঞের আগুনে। ঠাকুর মশাই আবার মন্ত্র পড়তে শুরু করলেন, আবার কালীকিঙ্কর চিৎকার করতে থাকে। কিন্তু হঠাৎ সেই পুতুলটার থেকে বেরিয়ে আসতে থাকে কালো ধোঁয়া, যা কুণ্ডুলি পাকিয়ে আকার নেয় এক বিরাট দানবে। আর কালীকিঙ্কর হাসতে হাসতে বলে ওঠে, আমার প্রভু এসেছেন। পুরোহিত মশাই বলে ওঠেন, শয়তান। অরবিন্দ জিজ্ঞেস করে, মানে? তখন ঠাকুর মশাই বলে ওঠেন, এ অন্য কেউ নয়, শয়তান নিজে এসছে নিজের বলি নেওয়ার জন্য। ঠাকুর মশাই কোনো উপায় না দেখে এক মনে স্মরণ করতে থাকেন মা মহাকালীকে। একমাত্র তিনিই পারেন এই বিপদ থেকে উদ্ধার করতে। রক্ষা করো মা, রক্ষা করো মা, নির্দোষ এই মেয়েটাকে রক্ষা করো। এই কথা বলতে বলতে ঠাকুর মশাই শুনতে পেলেন কে যেন তার কানে বলে যায়, মা হয়ে অন্য মায়ের রক্ষা তো আমায় করতেই হবে রে। তারপরে বাকি সিঁদুরটা ঠাকুর মশাই ছুঁড়ে দিলেন বাতাসে। হঠাৎ সেখান থেকে আবির্ভূতা হন মা মহাকালী। কালো কুচকুচে দেহ, চোখ রক্তবর্ণ, গলায় মুন্ডমালা, মুখে তীব্র ক্রোধ, আর হাতে একটা বড় খাড়া। প্রবল আক্রোশে সেই খাড়া নামিয়ে আনেন সেই দৈত্যমান শয়তানের ওপর।
নিমেষে গগনভেদী আর্তনাদের সাথে মিলিয়ে যায় অন্ধকারে সেই শয়তান, আর সাথে সাথে বিনাশ ঘটে কালী কিঙ্করের। মায়ের আক্রোশ থেকে মুক্তি পায়নি সেও, আর পুড়ে ছাই হয়ে যায় সেই পুতুল। দু হাত জড়ো করে ঠাকুর মশাই মা মহাকালীকে প্রণাম জানান। অরবিন্দ নত মস্তক হয় প্রণাম জানায় সেই আদি শক্তিকে। তার কিছু পরেই বাড়ির পরিবেশ ঠিক হয়ে যায়। কেটে যায় বাতাসের ভারী ভাব, উদয় হয় সূর্যের আলো, একটা নতুন দিনের শুরু। ঠাকুর মশাই অরবিন্দকে বলেন, আর কোনো ভয় নেই, মা নিজে রক্ষা করেছেন, আর মাকে তো আসতেই হতো। বিপদ যখন কোনো মায়ের ওপর নেমে আসেন, মা নিজে আসে তাকে রক্ষা করতে। অরবিন্দ অবাক হয়ে যায় আর বুঝতে পারে নিরুপমা আর একা নয়, তার মধ্যে এসছে অন্য একটা প্রাণ। কিছু জিনিস অজানা থাকাই ভালো, কিছু রহস্যের খোঁজ না করাই ভালো। যা লুকিয়ে আছে এই দুনিয়ার গহ্বরে তাকে খোঁজার চেষ্টা না করাই ভালো। কিছু জিনিস আমাদের মানুষদের জন্য নয়, সেইগুলো নিয়ে বেশি কৌতূহল ভালো না, তাতে নেমে আসতে পারে বড় কোনো বিপদ। তাহলে কেমন লাগলো আজকের এই ভয়ের সফর? আমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর কথা রইল, নিয়ে আসবো আরও সুন্দর সুন্দর গল্প, কিছু সত্যি ঘটনা যা আপনাদের এই ভয়ের সফরে যেতে বারবার ডেকে আনবে। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভয়ের সফরে।